জি স্যার। এমআইএস এর ক্লাস কোথায় হয় ইশরাত? স্যার আমাদের হচ্ছে 304 মানে থার্ড ফ্লোরে হয় 304 এ না 300, ঠিক আছে 300 তুমি একটা ফ্লোর নিচে নেমে আসতে হবে, যেটা জি আমাদের স্যার। সিএস এর অফিস না ওর পাশেই, দুইটা আচ্ছা রুমের 16 17 না। আর না হলে আমি মামুন ভাইয়ের নাম্বার নিয়ে নিলে ওনাকে কন্ট্যাক্ট মাউনের করে নাম্বারটা নিয়ে, হ্যাঁ তাহলে দিয়ে অন্য দেব। সবাইকে সার্কুলেট করে দেবো ওখান থেকে মানে ওর কাছে যে সাবমিট করে। জি ঠিক স্যার আছে, নাম্বার আমি ভাইয়া নাম্বার দিয়েছে তো তাহলে সবাইকে বলে দেবো স্যার। আমি চ্যাট বক্সে আমার নাম্বারটা দিয়ে দিছি, আপনার সাথে আচ্ছা থ্যাংক ইউ। ঠিক আছে। তাহলে ফার্স্ট অ্যাসাইনমেন্ট তোমার 3 তারিখে, আর সেকেন্ড অ্যাসাইনমেন্ট তাহলে 10 ডান। জি স্যার, ইনশাআল্লাহ এর মধ্যে সবাই দিতে পারবে আশা করি। এর মধ্যে সবাই দিতে পারবে, এবং সফট কপিটা আগে যে যত দ্রুত পারো সাবমিট করে আমার জন্য সুবিধা হয়, ইভালুয়েশনে চলে যেতে পারবো। আর হার্ড কপিটা 3 বা 10 দিবা। এটা গেল। এবার আসো আমাদের আমরা একটু ডিসকাস করি আমাদের প্রেজেন্টেশনের। তো আসলে তোমার প্রেজেন্টেশনটা হয় নাই। আগামী থার্সডেতে আমরা তো থার্সডেতে তোমাদের ক্লাস থাকে না। থার্সডেতে আমরা 7টা থেকে প্রেজেন্টেশন নিব, আর ওয়েডনেসডেতে আমার অ্যাজ ইউজুয়াল আমাদের ক্লাসটা হবে। ক্লিয়ার? স্যার প্রেজেন্টেশনটা কিভাবে নেবেন আপনি? আর প্রেজেন্টেশনটা কিভাবে না, এটাই কথা। আর প্রেজেন্টেশনটা আমরা অনলাইনে নিব। অন্যান্য গুলো কিভাবে হয়, অনলাইনে হয় না অফলাইনে হয়? স্যার রেকর্ড মানে আমরা তো রেকর্ডিং করে তারপরে সাবমিট করে দিছি, মানে না মাস্টার্সের রেকর্ডিং করে না, ওটা সরাসরি আমরা যেমন ক্লাস নিচ্ছি এইভাবেই করতে হবে। তোমাদের প্রেজেন্টেশনটা হবে তোমরা ক্যামেরা সিস্টেম একটু অন করো, 5 মিনিট তোমার সময় থাকবে। তোমরা বলবে 8টা থেকে 10টা স্লাইড হবে যে কোনো টপিকস এর উপরে। এবং আমি এর আগে বলছি যে অ্যাসাইনমেন্ট যেভাবে আমরা সাবমিট করি ঠিক প্রেজেন্টেশনটা ওইভাবে 5টা ভাগে ভাগ করা থাকবে। প্রথমটা একটা কনভেনিয়েন্ট টাইটেল থাকবে, তাই না? একটা ইন্ট্রোডাকশন থাকবে, ডেসক্রিপশন থাকবে, এবং ডেসক্রিপশন বলতে আমরা যেটা আমাদের কি পয়েন্ট ডিসকাশনের সেটাই ডেসক্রিপশন পার্টে যাবে। কনক্লুশন এন্ড 2 3 4টা রেফারেন্স দিবে, ঠিক আছে? আর তোমরা 5 মিনিট সময় পাবে। আর স্লাইড ইট শুড নট বি মোর দেন 8 to 10 স্লাইড। অনেকে 15টা 20টা করে আনে, এত করো না, এত আমার দরকার নেই আমাদের। তোমরা কি পয়েন্ট গুলো দিয়ে সুন্দর করে 8টা থেকে 10টা স্লাইডে সাজিয়ে আনবে। তোমাদের সময় দেওয়া হবে 5 মিনিট। তোমরা 5 মিনিট লেকচার দিবে, দেন উইল আস্ক ইউ দ্য কোশ্চেন 1 মিনিট। অল টুগেদার ইচ এন্ড এভরি স্টুডেন্ট উইল গেট দ্য 6 মিনিট। ক্লিয়ার? স্যার আমরা তো ওই স্লাইডের ব্যাপারটা লিমিটেশনটা জানতাম না, আমরা অনেকেই 11 পেজ 12 পেজ বা অনেকে 18 পেজও সাবমিট করে ফেলছি আপনার ইয়েতে বিয়ে থেকে। স্যার এটা কি স্যার এখানে কি এডিট করে কি মানে আপনাকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য কি 7টা 8টা করে এডিট করা একবার সাবমিট করে অসুবিধা নাই। কারণ পাওয়ার পয়েন্ট স্লাইড হয় কি, যদি 18টা 20টা আমি বলবো 5 মিনিট, তখন তুমি মাউন্ট বলবা যে স্যার 5 মিনিট এগুলো ম্যানেজ করা তো ডিফিকাল্ট, তোমার 18 স্লাইড, তাই না? টাইমের আমার কাছে মনে হয় তোমরা কি পয়েন্ট গুলো 8টা থেকে 10টার বেশি স্লাইড দরকার নাই, এবং সেই কি ইনফরমেশন গুলো তোমরা 5 মিনিটের মধ্যে যতটুকু ডিসকাস করতে পারো, এটা হলে আমার মনে হয় ভালো হয়। স্যার একটা কথা, স্যার শুভ্রদাস স্যার। হ্যাঁ স্যার বলছিলাম আমার প্রেজেন্টেশনটা এখনো সাবমিট করা হয়নি স্যার, আমি একটু অসুস্থ ছিলাম তো 15 দিনের মতন। সাবমিট করে আমাকে একটু জাস্ট ইনফর্ম করে দিও, তাইলে হবে। জি স্যার অবশ্যই। ঠিক আছে শুভ্র? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমাদের প্রেজেন্টেশনের বিষয়টা একটু ক্লিয়ার হলো। এখন প্রেজেন্টেশনটা আমরা এই থার্সডেতে এমআইএস এবং বিবিএটা দিয়ে শুরু করি, এই দুইটা ক্লিয়ার। বাট এমএসসি স্টুডেন্টদেরকে কিন্তু সবাইকে অ্যাটেন্ড করতে হবে, কারণ প্রেজেন্টেশনের পার্সোনালসের বিষয় আছে। আর তারপরের থার্সডেতে যে আমরা এমএসসি গুলো রোল অনুযায়ী আমরা কল করব, যতটুকু শেষ হয়। আর যদি শেষ না হয় তারপরের থার্সডেতে যে আমরা শেষ করে দেব। আমার মনে হয় 2টা ইয়ের মধ্যে হয়ে যাওয়ার কথা, 2 ঘন্টা। আমার মনে হয় যে আগামী থার্সডেতে এমএসসির 8-10 জন রেডি থেকে প্রথম, কারণ এখানে এমবি এর মধ্যে 4 জন, এমআইএস এর 12 জন, আমার মনে হয় 20টা অন্তত পক্ষে নেওয়া যাবে। কাজে প্রথম দিকে যারা এমএসসি আছে তোমরা প্রিপেয়ার থেকো আগামী থার্সডের জন্য। আর রেস্ট অফ দ্য এমএসসি আমরা তার ফলোইং থার্সডেতে নিব। ক্লিয়ার? স্যার আমরা কি স্যার স্লাইড আগে বানিয়ে আপলোড করে দিব, আপনি দেখবেন তারপর কি প্রেজেন্টেশন দিব? তোমরা স্লাইডটা বানাই ওই একদিন আগে আপলোড দিলেই হবে, তোমার প্রেজেন্টেশন একদিন আগে, কোনো সমস্যা নাই, যেটাতে তুমি ডিসকাস করবে। হ্যাঁ অর্পিতা, স্যার এমবিএর আমরা কি 26 তারিখে দিব? কোনটা? এমবিএর আমরা কি 26 তারিখে প্রেজেন্টেশন দিব? হ্যাঁ আগামী 26-এ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, এমবিএ এবং তোমার এমআইএস
এবং এমএসসি শুরুর দিকে প্রথম দিকে 8-10 জন এই পর্যন্ত নেওয়া যাবে, আমি হিসাব করে দেখছি। আর বাকিগুলো এমএসসি তার ফলোইং থার্সডেতে, বাট সবাইকে কিন্তু প্রতি দুই থার্সডে থাকতে হবে ফর অ্যাটেন্ডেন্স। ক্লিয়ার অর্পিতা? স্যার আমার এমএসসি তে কিন্তু আমার আইডি ফার্স্টের দিকে, ওই দিন আমি আর কি ঢাকা থেকে ব্যাক করব, তো জানি না পৌঁছাতে পারবো কিনা, অনেক দূরে বাসা। তুমি দেখো যদি কোনো প্রবলেম ফেস করো আমাকে জাস্ট জানায় রাখো, ইনফর্ম করে রাখো, এসএমএস দিয়ে রাখো। জি স্যার, তারপরের থার্সডেতেও তো আমাদের এমএসসি এর প্রেজেন্টেশন হবে, তাই না? হ্যাঁ, যদি কারো কোনো প্রবলেম থাকে যে কোনো স্টুডেন্টের ওই ডিফাইন্ড ডেটে জাস্ট লেট মি নো। ওকে স্যার। ওকে, তাহলে আসো আমার মনে হয় আমরা এখন আমাদের ক্লাসটা স্টার্ট করি। আমরা একটু আমাদের ইয়েতে ফিরে যাই। আমরা এর আগে যে টপিকসটা শেষ করেছিলাম তোমাদের মনে থাকার কথা, আমরা এমআইএস বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এটা নিয়ে মানে ঈদের ভ্যাকেশন আগে আমরা কথা বলেছি, ডিসকাস করেছি, চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। So today we are going to start a new topic, that is a session 6, prospects and challenges of e-commerce. The prospect এবং challenges এটা নিয়ে আমরা এখন ডিসকাশনে যাব। আসো আমরা একটু স্লাইডে চলে যাই সরাসরি। স্লাইডটা স্লাইড শেয়ার করিনি, একটা সেকেন্ড। Can you see the slide? স্লাইডটা দেখা যাচ্ছে? দেখো তো। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসো আমরা একটু স্টার্ট করি। So you can see this is the new topic, session 6, prospects and challenges of e-business. আমি আবারও তোমাদের একটু রিপিট করে, আমাদের ফাইনাল যে এক্সামটা থাকবে এখানে আমাদের 4টা সেগমেন্টে ডিভাইড করা আছে পুরো কোর্স কন্টেন্টসটা। একটা সেগমেন্ট, ফার্স্ট সেগমেন্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, দ্যাট ওয়াজ উই হ্যাড ডান last classes, and today we are going to start the prospects and challenges of e-business, that is the second segment, and third segment, that is the online or e-payment, and the fourth segment is the online or e-security, online security or e-security. তাহলে আমরা 4টা ভাগে ভাগ করলাম এই পুরো কন্টেন্টসটাকে ফাইনাল টপিকসের। এই 4টা থেকে আলাদা আলাদা 4টা কোশ্চেন আসবে, 4 times 10 equal to 40 মার্কসে আমাদের ফাইনাল এক্সাম হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? আজকে আমরা যে সেগমেন্ট, আমরা যে সেশন 6 বলছি, এটা আর কি সেকেন্ড সেগমেন্ট অফ দা ফাইনাল এক্সাম। তা আসো আমরা স্টার্ট করি। ইউ ক্যান সি ইন দ্য ডায়াগ্রাম প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস অফ ই-বিজনেস। তাই এখানে দেখো টেবিল অফ কন্টেন্টস অনেক কিছুই আছে, কিছু কিছু জিনিস অলরেডি আমাদের এই ডিসকাশনে বা নকশা দর্পণে চলে আসছে। ই-বিজনেসটা কি বা ই-কমার্সটা কি, এর মধ্যে ডিফারেন্স গুলো কি, রাইট? তা আমরা একটু দেখি এখানে যে অলরেডি we have discussed about the e-business. All of you are aware that Bangladesh is a developing country, right? So Bangladesh is developing country and e-business is absolutely a new concept in this environment. আমাদের কাছে আসলে আমি কেন বলতেছি যে নিউ কনসেপ্ট, দেখো যদিও আমাদের ই-কমার্সের বা ই-বিজনেসের দিকে আমরা অনেক আগায় গেছি, বাট তারপরেও কিন্তু এখন আমরা হয়তো বা ইনিশিয়াল স্টেজের মধ্যে পড়ে আছি। ই-কমার্সের এখনো মানে ম্যাসিভ আকারে ইমপ্লিমেন্টেশন আমরা কিন্তু যেতে সক্ষম হইনি, বাট উই হ্যাভ টু। কারণ আজকে টেকনোলজি যেভাবে আগাচ্ছে, সারা ওয়ার্ল্ড ওয়াইডে যেভাবে ডিফারেন্ট অ্যাপ্লিকেশন গুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে ফর দ্য বেটারমেন্ট, ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, কাজে আমাদেরকে কিন্তু আরো অনেক আগে যেতে হবে। ইউ হ্যাভ অলরেডি অ্যাওয়ার্ড, উই ক্যান গেট দ্য বেনিফিট টু ইমপ্লিমেন্ট দ্য টেকনোলজি, তা তোমরা সবাই জানো। এবং এক বাক্যে সবাই বলবে যে এই যে কম্পিউটার, এই যে টেকনোলজি, এই যে ইন্টারনেট, এটা ইমপ্লিমেন্ট করার ফলে আসলে আমরা কি বেনিফিটেড হচ্ছি কিনা, ইন টার্মস অফ বিজনেস, ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ হেলথ, ইন টার্মস অফ এগ্রিকালচার, ইন টার্মস অফ অল অ্যাসপেক্টস ইন দ্য কান্ট্রি। ডেফিনেটলি তোমরা বলবে যে না স্যার আমরা আসলে এই ই বিজনেসের কারণে বা ই কমার্সের কারণে বেনিফিটেড হচ্ছি, এতে কিন্তু কোনো দ্বিমত নেই। বাট অবশ্যই এর মধ্যে তোমরা হয়তো বলবা স্যার এখানে অনেক সমস্যা আছে, আবার সুবিধাও আছে।
সমস্যার সুবিধা থাকবে, সমস্যা যেখানে থাকবে সেখানে সলিউশনও আছে। কাজে whenever we get any facing any problem, we have to try to find out the positive solution how we can overcome. এটাই আমাদের করতে হবে। কিন্তু তা না করে যদি আমরা পিছিয়ে যাই, না স্যার এটা দিয়ে হবে না, আমরা এগুলো ইমপ্লিমেন্টেশন যাব, তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। শুধু দেশ পিছাবে, শুধু দেশের ভিতরেই পিছাবে না, সারা ওয়ার্ল্ড থেকে কিন্তু আমরা ছিটকে পড়বো। যেহেতু সারা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি now they are doing their business, they are running their business to applying or implementing the technology. আসো আমরা একটু স্লাইডে আবার ফিরে যাই। তাহলে বুঝতে পারতেছি যে উই হ্যাভ টু, যদিও আমাদের শহরাঞ্চলে সিটি এরিয়া, আরবান এরিয়া, we are applying the technology. So massive number of people, students and different professionals, business sector, health sector, they are applying the technology in the city area like Dhaka, Chittagong or urban area. শহরাঞ্চলে আমাদের এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো কিন্তু খুব বেশি, কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু কম্পারেটিভলি কিন্তু কম। So we have to find out the way how we can make the awareness among our people to implement the technology. কারণ আমরা সবাই একমত যে it is very important to combine the technology and IT together. Combine the business and IT together at present situation. যে কোনো বিজনেসের সাথে যখন টেকনোলজিকে ইন্টিগ্রেট করবো, that will become the e-business. So এখন this is the high time to introduce. যেহেতু শুধুমাত্র বাংলাদেশে না, সারা গ্লোবালি কিন্তু we are think about to run our business applying the technology. এখন দেখো পরে আসো আমি একটু দেখি যে ই-কমার্স এখানে ডেফিনেশন দেয়া আছে। So we'll skip this one. We have already aware about the e-commerce. What is e-commerce? Electronic commerce is the process of buying, selling and exchange products, services and information via computer, networks or internet. এই সম্পর্কে আমাদের আসলে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। We have already discussed about the e-commerce. We have already understand what is the difference between e-commerce and the e-business, right? তার কাজেই এটাকে এখন কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এতে কিভাবে ভ্যালুস ক্রিয়েট করা যায়, সেই দিকে আমাদের আসলে কনসেন্ট্রেট করা দরকার। আর ই-কমার্স বলতে শুধু আমরা কিন্তু আগেও বলছি যে আমরা কেনা এবং বেচাটাকে মানে বাইং এন্ড সেল, নট অনলি দ্য বাইং এন্ড সেলিং। ই-কমার্সটাকে আমরা ডিফারেন্ট এরিয়াতে অ্যাপ্লাই করতে পারতেছি। এখানে দেখো একটা কথা বলা আছে, ই-কমার্স কুড বি ডিফাইন্ড ফ্রম ফলোইং পার্সপেক্টিভস: কমিউনিকেশন, বিজনেস প্রসেস, সার্ভিস, অনলাইন, collaborations, community. এখানে অনেকগুলো এরিয়া আছে। all those area can follow the e-commerce. এই কমিউনিকেশন যেমন ই-কমার্স বা ই-বিজনেস কে অ্যাপ্লাই করা যায়, বিজনেস প্রসেসের মধ্যেও ই-বিজনেস কে অ্যাপ্লাই করা যায়, সার্ভিসিং এর মধ্যে ই-বিজনেস অ্যাপ্লাই করা যায়, যেটাকে আমরা ই-সার্ভিস বলি। কোলাবোরেশনের মধ্যে আমরা ইভেন দো দ্য কমিউনিটির মধ্যেও কিন্তু আমরা ই-কমার্স কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারি। আর ই-কমার্স বা ই-বিজনেস বলতে আমরা শুধুমাত্র we're not understanding only the buying and selling, but we can apply in different areas and the sectors of the perspective. কারণ ই-বিজনেস বলতে তোমরা তো আমরা বলতে পারি, তাই না, আমরা এই বিজনেসটা যেমন এডুকেশনে অ্যাপ্লাই করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি, একইভাবে ই-বিজনেসটাকে আমরা হেলথ সেক্টরে অ্যাপ্লাই করতে পারি, এগ্রিকালচার সেক্টরে অ্যাপ্লাই করতে পারি, আরএমজিতে অ্যাপ্লাই করতে পারি। কারণ each and every vibrant vital areas in the nation we can apply the technology, we can apply the e-business concept for the betterment of the organization. সবাই এগ্রি তো আমার সাথে, তাই না? জি স্যার। ওকে, আসো আমরা একটু দেখি যে এখানে একটু জাস্ট সিম্পল তোমাদের বোঝানোর জন্য একটা সাউথ কোরিয়ার একটা এক্সাম্পল দেওয়া আছে। সাউথ কোরিয়া আজকে কিন্তু টেকনোলজিতে দে আর ভেরি অ্যাডভান্স, সবাই তোমরা জানো ওরা কিন্তু খুবই অ্যাডভান্স। তো তাদের যখন শুরুটা হয়েছিল 2000 সালে বা 98 বা 99 এর দিকে, তাদের অবস্থানটা কি ছিল সেটা একটু দেখি, আর আজকের অবস্থানটা আমরা বোঝার চেষ্টা করি। সাউথ কোরিয়া যখন স্টার্ট করে তখন কিন্তু খুবই স্মল নাম্বার অফ সিটিজেন অফ সাউথ কোরিয়া দে আর স্টার্টিং দ্য ইন্টারনেট অ্যান্ড ইমপ্লিমেন্টিং দ্য ইন্টারনেট রাইট অ্যাক্টিভিটিস। হয়তো 18%, 20%, আস্তে 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 দেখো আমি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি তার কিভাবে তাদের অবস্থানটাকে রেজ করে,
কিন্তু কেন এবার রেজ হয় তার behind the main reasonsটা হচ্ছে they could understand how to implement the internet in different sector. So first of all, you can see one of the diagram. এখানে একটা diagram, can you see the diagram? এটা ডায়াগ্রামটা দেয়া আছে 1998 থেকে 2002। ধরে নাও যে এই 1998 থেকে আসলে তখন আমাদের ওয়েব এবং ইন্টারনেটের ইয়েগুলো কিন্তু আস্তে আস্তে পপুলারিটি পাচ্ছে অল ওভার দ্য গ্লোব। বা আমরা 1998 এর কথা যদি চিন্তা করি, দেখো 160 মিলিয়ন অল ওভার দ্য গ্লোব দে আর ইউজিং দ্য ইন্টারনেট। তারপর ধর 276, 407 এই করতে 2002 তে যে 606 million people all over the globe they are utilizing or implementing the internet. এটা ছিল অবস্থান। আজকে যদি আমি চলে যাই, আজকে কত সাল? 2024 এ দেখবে এটা তোমাদের 12 কেন আরো উপরে চলে গেছে, 16 বা 14 কাছাকাছি চলে গেছে মিলিয়ন পিপল ইউটিলাইজিং দ্য ইন্টারনেট। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এই যে 98 শুরু হলো 2002 পর্যন্ত আমরা পিকচারটা দেখতে পাচ্ছি, আর আজকের অবস্থানটা তার থেকে ডাবলেরও বেশি, কিন্তু কেন এত ইউজার দে আর ইনভলভ উইথ দ্য ইন্টারনেট? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? কেন মানুষ এত ইনভলভ হচ্ছে বলতে পারবে? Why the citizen of the global citizen they are involving with the internet? Anyone? 98 এর আগে কোনো ইন্টারনেটের ওইভাবে ইয়ে ছিল না। আজকে দেখা যাচ্ছে তোমার 1200 এর উপর মিলিয়ন, তার থেকে বেশি গ্লোবাল সিটিজেন ইউটিলাইজিং ইন্টারনেট। মাই কোয়েশ্চন ইজ টু ইউ, why the more and more people or the global citizen involved with the internet? মামুন? তার যে কোনো ধরনের ইনফরমেশন আমরা ইন্টারনেটের মাধ্যমে পাচ্ছি খুব সহজে, যেটা আগে এটা সহজলভ্য ছিল না। আচ্ছা, যেমন এক্সাম্পল যেরকমের ব্যাংকিং সেবাই বলেন, মানে ব্যাংকিং এর যে প্রচেষ্টা, আমরা ওটা ব্যাংকে গিয়ে তারপরে ইনফরমেশন জানতে হতো, কিন্তু এখন আমরা ইউজার থাকলে আমরা বাসায় বসে বা যে কোনো জায়গায় বসে আমরা এটা অবজার্ভ করতে পারি, ভিজিট করতে পারি যে আমাদের কি কি ঘটছে না ঘটছে। রাইট, প্রণব একটা কথা বললো, যেটা কথা ব্যাংকিং সেক্টরের কথা, ব্যাংকিং সেক্টরের কথা আসলে ব্যাংকিং সেক্টরটা দ্যাটস রাইট, যে আগের যে অবস্থানটা ছিল যে ম্যানুয়াল সিস্টেম গুলো যখন আমরা ডিপেন্ডেন্ট ছিলাম, সেটা মোর কমপ্লেক্স এন্ড কমপ্লিকেটেড এন্ড ইট উইল টেক লং টাইম। বাট রাইট নাও দ্য মেনি ব্যাংক হিয়ার ইন বাংলাদেশ, both private and the government, they are applying the different type of the application, which is very convenient and easy for the customers or the client to identify their status and the bank balance and the other services without not going to the bank. ব্যাংকে না যেয়ে তারা কি করতে পারছে, তাদের সার্ভিস ইনফরমেশন দে আর গেটিং, দ্যাট ইজ দ্য ভেরি কনভিনিয়েন্ট ফর দ্য কাস্টমার্স। তাই না? এটাই তো প্রণব? ইয়েস স্যার। এটা যেমন ও একটা এক্সাম্পল দিল, সেই কারণেই আসলে শুধুমাত্র ব্যাংকিং সেক্টর না, এডুকেশন বলো, তোমার আমাদের হেলথ সেক্টর বলো, যেহেতু এগুলো ভাইব্রেন্ট এরিয়া বাংলাদেশের জন্য, আরএনজি সেক্টর বলো, তা এই প্রতিটা সেক্টরেই, হেলথ সেক্টরের কথাও যদি আমরা বলি, যে সব জায়গায় যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, দ্যাট উইল বি ভেরি ইজি ফর আস, রাইট, টু নো দ্য স্ট্যাটাস, আমরা যেটা চাচ্ছি, যে ইনফরমেশন, যে সার্ভিস চাচ্ছি, তাহলে প্রপারলি দ্রুত পাচ্ছি কিনা। সেই কারণে আসলে এই ইন্টারনেটের বা টেকনোলজি ইউজটা গ্লোবালি বেড়ে যাচ্ছে। আমরা যে অবস্থানটা দেখলাম আসলে গ্লোবালি, যেটা বললাম 168 বা 98 থেকে আরম্ভ করে এখন কিন্তু 1200 উপর 1400-1600 ক্রস করে চলে গেছে বিলিয়ন পিপল অল ওভার দ্য গ্লোব। কাজেই আমাদের দেশের পার্সপেক্টিভে আসলে আমাদের একটু চিন্তা করতে হবে, হাউ উই ক্যান mobilize and implement this technology properly in all sector, city, urban area as well as rural area. And rural area এখনো কিন্তু আমাদের অনেক পিছায় আছে। We have to make the awareness among our citizens. আসলে নেক্সটে যাই, এটা হচ্ছে গ্লোবাল পিকচারটা আমি যে দেখানো, আসলে তোমরা হয়তো বলতে পারছো 1998 থেকে, কারণ এই টাইমটা থেকে আসলে মূলত ইন্টারনেট ইউজটা বাড়া শুরু করে, কারণ কিছু আগে ইন্টারনেটের বা ইমেলের সিস্টেমগুলো ইমপ্লিমেন্ট হয় গ্লোবালি।
এটা গেল ওয়ার্ল্ড ওয়াইড। এখন দেখো একটা নির্দিষ্ট ডিফাইন একটা কান্ট্রির অবস্থানটা দেখাই। আমি সাউথ কোরিয়ার ইয়েটা আমি এই জন্য প্রেফার করি। দেখো তাদের অবস্থানটা কি ছিল। সাউথ কোরিয়া দেখো 1999 এর কথা যদি বলি, 10 অক্টোবর 1999 তাদের অবস্থানটা ছিল। দেখো আমরা বলি যে 943 তাদের টোটাল পপুলেশন, তাদের তখন পপুলেশন ছিল 4 কোটির মতো। আর এর 22.4% দে আর ইউটিলাইজিং দ্য ইন্টারনেট, 22.4। এটা 1999 এর অক্টোবর। 2002 এর 12-তে এসে দেখা গেল এই যে ইন্টারনেট ইউজার সাউথ কোরিয়ার, এটা 22 থেকে বেড়ে 59.4 অর্থাৎ 60-র কাছাকাছি চলে গেল। কয় বছরের ব্যবধান? 1999 থেকে 2003, মানে 3 বছরের ব্যবধানে ধরো 20 থেকে 60% চলে গেল। এটা হলো সাউথ কোরিয়ার অবস্থান। এবং সাউথ কোরিয়ায় এই যে অবস্থানটা কেন হলো 3 বছরের মধ্যে 20 থেকে ধরো বা 22 থেকে তোমার 60-এ চলে গেল কেন? বিকজ দ্য সিটিজেন অফ সাউথ কোরিয়া দে কুড আন্ডারস্ট্যান্ড the importance of the internet, importance of the technology. They're applying the technology for their business purpose and make it values. তারা তাদের যে কোনো বিজনেস পারপাস ইন্টারনেটটাকে ইউজ করতেছে, ওটাকে ভ্যালুজে কনভার্ট করতেছে, স্বল্প সময়ের মধ্যে কাজগুলো অ্যাচিভ করতেছে, বেশি রেভিনিউ জেনারেট করতেছে। এই টেকনিকটা, এই সিস্টেমটা তারা বুঝে গেছিল, যার কারণে সাউথ কোরিয়ার সিটিজেন দে আর ভেরি curious to implement the internet. এটা হলো কোরিয়ান অবস্থান। তুমি হয়তো বলো স্যার হঠাৎ কোরিয়ানের অবস্থানটা দাঁড় করেন কেন? আমি এখন যদি তোমরা আজকে সাউথ কোরিয়ার অবস্থানটা দেখো, তাদের অবস্থানটা হচ্ছে যে বলা হয় যে তাদের টেলি ডেন্সিটি বা ইন্টারনেট ডেন্সিটি ইজ 200%। তোমরা বলো স্যার এটা কি কথা বললেন যে 200%, হাউ ইট ইজ পসিবল? মানে ইট মিনস আসলে 100% না 100%, এটা 200% কখনো হতে পারে না। তাদের অবস্থানটা দাঁড়াচ্ছে যে তাদের যত সিটিজেন আছে, তার 4 কোটি যদি সিটিজেন হয়, এই মোমেন্টে তাদের 8 কোটি ইন্টারনেট কানেকশন, জাস্ট ডাবল অফ দ্য হোল সিটিজেন ইন সাউথ কোরিয়া। তার মানে অন অ্যাভারেজ ইচ এন্ড এভরি সিটিজেন দে হ্যাভ 2 ইন্টারনেট কানেকশন। গ্লোবালি বলা হয় যে এই সাউথ কোরিয়ার অবস্থানটা তাদের ইন্টারনেট কানেকশনের দিক থেকে তারা, বা ইন্টারনেট ডেন্সিটির দিক থেকে, টেলি ডেন্সিটির দিক থেকে গ্লোবালি দে আর ইন হাইস্ট পজিশন। এখন প্রতিটা সিটিজেন 2টা করে ইন্টারনেট কেন থাকবে? কারণ দে কুড আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য ইন্টারনেট, হাউ দে নো হাউ টু ইমপ্লিমেন্ট অ্যান্ড মেক ইট বিজনেস অ্যান্ড আর্ন দ্য মানি। তাদের ডেইলি লাইফটাকে এমন বা সাচ এ ওয়ে ইনভলভ উইথ দ্য টেকনোলজি, তাই না? যার কারণে তাদের দেখা যাচ্ছে যে প্রতিটা সিটিজেনের জন্য অন অ্যাভারেজ 2টা করে ইন্টারনেট কানেকশন। সেই কারণে আমি আসলে এক্সাম্পলটা সেট করলাম 98 থেকে আজকে 2024-এ তাদের অবস্থানটা কোথায়। যেখানে ছিল 20%, সেটা 100 হয়ে ডাবল হয়ে গেছে ইচ এন্ড এভরি সিটিজেনের ইন্টারনেট কানেকশন। ওকে, ব্যাক টু দ্য, এইটা হলো আসলে আমাদের, তোমরা এটা দেখো। আর আজকে যদি নতুন কারেন্ট ইয়েটা তোমরা ইন্টারনেটে আছে, ডাউনলোড দাও, দেখবো যে এর অবস্থানটা ডাবল হয়ে গেছে। ঠিক একইভাবে ওই একই সময়কার যখন স্টার্টিং পয়েন্ট থেকে 2002 থেকে এখানে দেখো দ্য ডিফারেন্সিয়েশন বিটুইন দ্য মেল অ্যান্ড ফিমেল, রাইট, দ্য ইন্টারনেট অ্যাক্সেস ইন সাউথ কোরিয়া। তার মানে দেখা যাচ্ছে এখানে দেখো, আমরা যদি একটু অবজার্ভ করি যে এখানে বলা হচ্ছে ফিমেলদের অবস্থানটা কিন্তু বেটার ছিল, তাই না? এই যে লাইট কালারের যেগুলো ফিমেলদের, কিন্তু কম্পারেটিভলি দেখা যাচ্ছে মেলদের অবস্থানটা একটু কম। তার মানে ফিমেল এবং মেলের রেশিও অনুযায়ী যদি দেখি অলমোস্ট কিন্তু একই রকম ইন্টারনেট কানেকশনের অবস্থানটা ছিল। হ্যাঁ, এই যে এখানে দেয়ার আর 5.3 বিলিয়ন ইন্টারনেট ইউজার ইন দ্য ওয়ার্ল্ড as of 2023, meaning over 65% of the world population has access the internet. 23 সালের আমি এক্সাম্পল দিলাম, এটা 24 সালেরটা যদি একটু ফাইন্ড আউট করো সেটা আরো বেড়ে যাবে। বলা হচ্ছে যেখানে 5.3 বিলিয়ন ইন্টারনেট ইউজার,
2023 পর্যন্ত, কিন্তু আমরা যেটা 2002 মিলিয়নের রেঞ্জে ছিল। তাহলে this number will be increased if you find out the information from 2024. আমার বলা হচ্ছে 23 সাল পর্যন্ত, 23 ডিসেম্বর পর্যন্ত যেটা অবজার্ভ করা যায় সেটা টোটাল পপুলেশন ওয়ার্ল্ডের 65% they are utilizing the internet. Is it clear? Yes, sir. Okay. এখানে যে একটা পিকচার দেয়া আছে, you can see the number of internet user globally, number of internet user over the year. আমরা এখানে যেমন দেয়া আছে 2005 সাল থেকে দেখো এইভাবে আসতেছে, হতে 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 এই যে 23-এ যেটা বললাম, কত বললাম, আমাদের 5.3 বিলিয়ন, তাই তো? তাহলে 25-এ যে দেখা যাবে যে এটা 6 বিলিয়ন ক্রস করে চলে যাবে। So now through this we have collected this diagram year 2023. তা হয়তো বা এখানে আমি একটু আগেই বললাম যেটা 5.3 বিলিয়ন ইন্টারনেট ইউজার, এটা হয়তো বা এখন 5.3 কিছু বেশি হবে, বাট এন্ড অফ 2025 it will be 6 billion internet user all over the globe. So you can understand what's the trend of the utilization of the internet user globally. আর সবাই মানুষ বুঝে গেছে যে এটাকে ইউজ করলে আসলে অনেক বেনিফিট পাচ্ছি, যার জন্য নানান রকমের, শুধু আমরা ব্যবসায়িক না, আমাদের ডেইলি এই লাইফের যে কোনো চলতে ফিরতে কাজ করতে সবকিছুতে আসলে আমাদের ইন্টারনেটের প্রয়োজন হচ্ছে, তাই না? তাই কাজেই এই নাম্বারটা আসলে ডে বাই ডে ইনক্রিজিং। তাই কাজে আমাদেরকেও চিন্তা করতে হবে কিভাবে আমাদের নাম্বারটা ইনক্রিজ করে, কিভাবে অপটিমাম ইউটিলাইজেশন, পজিটিভ ইউটিলাইজেশন অফ দ্য ইন্টারনেট, পজিটিভ ইউটিলাইজেশন অফ দ্য টেকনোলজি, এবং তার জন্য আমার পলিসি সেট করতে, আমার পলিসি তৈরি করতে হবে এবং নাম্বার অফ ইউজারদেরকে বাড়াতে হবে, এবং সব বিজনেসগুলোকে আমাদের আসলে টেকনোলজির মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, সো আমাদের কাজের অ্যাক্টিভিটিসগুলো আরও বেড়ে যাবে, স্বল্প সময় অধিক কাজ করতে পারবো, স্বল্প সময় অধিক আর্নিং সোর্সটাও আমাদের জন্য ওপেন হয়ে যাবে, মোর রেভিনিউ জেনারেট করা ইজি হয়ে যাবে ইফ উই implement internet properly all over the Bangladesh. আসো পরের ইয়েতে যাই, তাহলে এই ডায়াগ্রামগুলো তোমরা দেখলে বুঝবে, আমি এটা স্কিপ করে গেলাম। এবার আসো যে বেসিক্যালি এখানে যেটা বিজনেস ইনফরমেশন টেকনোলজি, ইম্পর্টেন্স অফ দ্য আইটি, ইলেকট্রনিক বিজনেস, ই বিজনেস, রাইট? তা আসলে এই তোমাদের বিজনেস সম্পর্কে অলরেডি উই হ্যাভ হিয়ার্ড অ্যাবাউট ইট। বিজনেস ইজ এ ট্রেডিং ইউনিট, দ্য ইন্টারনেট স্ট্রাকচার অফ, তাহলে আমাদের যে বিজনেস অবস্থানটা ছিল আসলে সেটা ছিল প্রিভিয়াসলি ইট ওয়াজ অ্যাবসলিউটলি ম্যানুয়াল সিস্টেম, কিন্তু এখন আস্তে আস্তে আমরা ম্যানুয়াল সিস্টেম থেকে দূরে সরে আসতেছি, ম্যানুয়াল সিস্টেমকে আমরা ইন্টিগ্রেট করতেছি অ্যালং উইথ দ্য টেকনোলজি, অ্যালং উইথ দ্য ইনফরমেশন টেকনোলজি, অ্যালং উইথ দ্য কম্পিউটার। তাহলে আমরা যখনই টেকনোলজিটাকে ইন্টিগ্রেট করে দিচ্ছি ট্রেডিশনাল বিজনেসের সাথে, দ্যাট উইল বিকাম নিউ কনসেপ্ট হুইচ উই কল ই বিজনেস। তার মানে এখন দিস ইজ দ্য হাই টাইম টু ইমপ্লিমেন্ট দ্য টেকনোলজি। তা আমরা যদি একটু দেখি যে এটা আমাদের বিজনেস বা ম্যানুয়াল সিস্টেম আমরা কিভাবে একটা বিজনেস করতে পারছি, এবং এই বিজনেস ইনক্লুড সাম এরিয়াস সাচ এস ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন বিহেভিয়ার, ক্রিটিক্যাল থিঙ্কিং, রিসার্চ অ্যান্ড ইভ্যালুয়েশন, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড অলসো মার্কেটিং। আমরা যে কোনো এরিয়াতে এই বিজনেস কনসেপ্টগুলোকে আমরা আসলে অ্যাপ্লাই করতে পারতেছি। Information technology, you have heard about the information technology, deal with the capture, storage, transmission or presentation of information. Information technology also includes business system development, project planning, operating systems, programming, database, network and telecommunication, the internet, web and e-commerce or e-business. The importance of information technology, already you have you have known why the IT is important, because we are applying the IT in different sectors. That is why it is important, and this IT information system can give us the faster saving time and make more revenue through our business system. That is why it is very important and make our life very easy. Not we can make our business within our national boundary,
we can enhance our business activities from national to the international areas, applying the information technology. That is why it is important for national as well as in a global level. আমরা অলরেডি এই বিষয়টা সম্পর্কে জেনে গেছি, তাই না? এখন ইলেকট্রনিক বিজনেস, আমরা যেটা বললাম যে ট্রেডিশনাল বিজনেসটা যখন মার্চ হয়ে যাচ্ছে ইনফরমেশন টেকনোলজি, দ্যাট উইজ কল দ্য ইলেকট্রনিক বিজনেস অর ই বিজনেস। এখন এখানে দেওয়া আছে ট্রেডিশনাল বিজনেস এবং ই বিজনেস মধ্যে ডিফারেন্সটা কি? ইফ দেয়ার ইজ এনি কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন ট্রেডিশনাল বিজনেস অ্যান্ড ই বিজনেস? ক্যান ইউ আনসার? পারবে না? যদি একটা বলা হয় যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ট্রেডিশনাল বিজনেস অ্যান্ড ই বিজনেস? পারবো স্যার। ইয়া, এখন আসো তাহলে আমি এটি স্কিপ করে চলে যাচ্ছি। এখন দেখো, আমরা যদি এখানে আরেকটা বিষয়ের আগে হতে পারে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এই ট্রেডিশনাল এবং ইলেকট্রনিক্স বিজনেসের ক্ষেত্রে ইলেকট্রনিক্স বিজনেস উইল বি মোর ফাস্টার if there is if there is আমাদের ট্রেডিশনাল বিজনেস এবং ই বিজনেসের মধ্যে আবার দুটো ক্যাটাগরি একটু পর আমরা দেখবো যে কখন ই বিজনেসটা মোর ফাস্টার হবে। এর আগে আমরা হয়তো তোমাদেরকে বলছিলাম যে ই বিজনেস আমরা একটু পরে দেখবো দুটো ডিভিশন আছে, একটা হলো যে বলা হয় যে পার্শিয়াল ই বিজনেস, আর একটাকে বলা হয় যে ফুল ই বিজনেস। ফুল ই বিজনেস যদি হয় সেই ক্ষেত্রে ইট উইল টেক শর্টার টাইম, কিন্তু পার্শিয়াল ই বিজনেস হলে ইট উইল টেক লঙ্গার টাইম, তাই না? তা আমরা ট্রেডিশনাল বিজনেস থেকে যখন আমরা ই বিজনেস দিকে আসবো, ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে বলি, এর আগে বলছিলাম আমার মনে নাই, যদি নর্মালি তোমার কিছু পারচেস করতে চাও, কিছু ভেজিটেবল পারচেস করবে অথবা মাছ পারচেস করবে বা গ্রোসারি শপে গোশ পারচেস করবে, রাইট? সো ইউ ক্যান প্লেস দ্য অর্ডার থ্রু দ্য অনলাইন। অনলাইনে অর্ডার দিতে পারো, ইউ ক্যান রেমিট দ্য মানি অ্যান্ড পারচেস দ্য হিলসা ফিশ, মানে একটা ইলিশ মাছ কিনবে উইকেন্ডে, তাহলে তুমি বাজারে যেতে চাচ্ছ না, তাহলে তুমি অর্ডার প্লেস করলে মানিটা রেমিট করে দেবে, বিকাশ করো যাই করো যেভাবে করতে পারো। তাহলে মাছটা কি হবে? মাছটা কি এটা এখানে এটা ফিজিক্যাল প্রোডাক্ট, নট দ্য ডিজিটাল প্রোডাক্ট, তাই না? তাহলে দে উইল টেক টাইম and deliver that product to Hilsha Fish to your residence. It will take time, তাই না? সাথে সাথে তো দিতে পারো, হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তার সময় যাবে, তোমার বাসায় পৌঁছায় দিয়ে যাবে। কাজে এটাকে বলা হচ্ছে সবকিছুই তুমি অনলাইনে করলে, ইন্টারনেটের মাধ্যমে করে, মানি রেমিটও করলে অনলাইনে, কিন্তু হিলসা ফিশটা তো তোমার ডিজিটাল প্রোডাক্ট না, তাতে ইন্টারনেটের মাধ্যমে তোমাকে পাঠাতে পারবে না। ইজ ইট পসিবল এটা মাছ ইন্টারনেটে পাঠানো? নেভার। কাজে এটা ফিজিক্যাল প্রোডাক্ট, যেহেতু তারা এটাকে তোমার ট্রান্সপোর্টের মাধ্যমে তুমি বাসায় পৌঁছায় দিবে। তাহলে প্রোডাক্টটা যদি ফিজিক্যাল প্রোডাক্ট হয়, this type of e-business activities we call it partial e-business. It will take longer time compared to the full e-business. Is it clear? Partial e-business বোঝা যাচ্ছে স্টুডেন্ট? জি স্যার, বোঝা যাচ্ছে। ওকে, তাহলে এবার আসলে ফুল ই বিজনেসটা কি? ফুল ই বিজনেসটা হবে যদি প্রোডাক্টটা তোমার ডিজিটাল প্রোডাক্ট হয়। এখন প্রণব কি করলো যে স্যার আমার একটা বই পারচেজ করা দরকার স্যার, খুব দ্রুত। ফিজিক্যাল বই সে পারচেজ না করে প্রণব অর্ডার দিল অ্যামাজনে, দিয়ে মানি রেমিট করে দিল, বললো আই নিড দ্য বুক অ্যান্ড দে উইল সেন্ড হিম দ্য পিডিএফ ফরম্যাট বুক, ডিজিটাল বুক পাঠায় দিল। তাহলে এখানে যে বইটা প্রোডাক্ট, এই বইটা কি ডিজিটাল না ফিজিক্যাল? ডিজিটাল স্যার। ডিজিটাল। তাহলে প্রোডাক্টটা যদি ডিজিটাল হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে তোমার প্রোডাক্ট আসতে কম সময় লাগবে না? হ্যাঁ স্যার। রাইট। তাহলে এই ধরনের যখন অ্যাক্টিভিটিস, যে তোমার অর্ডার প্লেস করলা, মানি রেমিট করলা এবং ইলেকট্রনিক প্রোডাক্টটা যদি তোমাদেরকে পাঠায় দেয়, তাহলে এই ধরনের ই বিজনেস অ্যাক্টিভিটিসটাকে আমরা বলি ফুল ই বিজনেস। ইজ ইট ক্লিয়ার? রাইট।
এখানে কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পার্শিয়াল অ্যান্ড ফুল ই বিজনেস, এক্সপ্লেইন ইট ব্রিফলি উইথ প্রপার এক্সাম্পল। ক্যান ইউ ম্যানেজ? Yes, sir. ওকে, আমাকে বাংলাদেশ পার্সপেক্টিভে একটা ফুল ই বিজনেস এক্সাম্পল দাও তো রোজাউল। বাংলাদেশ পার্সপেক্টিভে তোমরা করো ফুল ই বিজনেস, ইউ আর অল স্টুডেন্টস ইনভলভ হিয়ার ইন বাংলাদেশ। বলতে পারবে এনিওয়ান? তাহলে তুমি কি স্যার কোশ্চেনটা একটু আবার স্যার, আমরা মিটারে আচ্ছা, আমরা হ্যাঁ আমি মিটারে প্রত্যেক মাসে রিসার্চ করি। রেজাল্ট, তোমার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমি কোশ্চেনটা আবার বলতেছি যে বাংলাদেশের ক্ষেত্রে অন্তর মানে একটা এক্সাম্পল দিতে পারবে যে তোমরা ফুলি বিজনেসের এক্সাম্পল। ফুলি বিজনেস যেখানে তোমার কোনো ফিজিক্যাল ইনভলভমেন্ট নাই, প্রোডাক্টটা আমাদের ফিজিক্যাল না, প্রোডাক্টটা ডিজিটাল। স্যার আমরা হচ্ছে মিটারে যে রিসার্চ করি মিটার প্রত্যেক মাসে, এটাও একটা তো ফুল ই বিজনেসেরই পার্ট। আমরা ফিজিক্যালি যাই না, আমাদের অ্যাকাউন্টে অটোমেটিক টাকাটা আমরা যখন পারচেজ Yes. করি, পেমেন্ট করি, তখন অ্যাকাউন্টে অ্যাড হয়ে যায় এবং প্রত্যেক মাসে ওটা খরচ হতে থাকে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ রেজাল্ট। হ্যাঁ, আমরা মিটারে যেটা ইলেকট্রিসিটি, ইভেন গ্যাসের ক্ষেত্রেও আমরা যেটা করতেছি এখন অনেক জায়গায়, আমার বাসায় আসলে গ্যাসের সিস্টেমটা অ্যাবসলিউটলি প্রিপেইড সিস্টেম, এগুলো কিন্তু আমাদের ফুলি বিজনেসের মধ্যে চলে আসতেছে। গ্যাসটা শেষ হলে আমি বাসা থেকে কিন্তু তোমার অনলাইনে মাটিটা রেমিট করে দিলে তারা আপলোড করে দিচ্ছে। তোমার ফ্ল্যাক্সি লোড করো, তোমার মোবাইল ফ্ল্যাক্সি লোড করো, এটা তো অনেক আগে থেকে করে আসতেছো। এই ফ্ল্যাক্সি লোডটাও কিন্তু তোমাদের ফুলি বিজনেস এর বা ফুল ই কমার্সের পার্ট। ইজ ইট ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ রেজাল্ট। ইলেকট্রিসিটি বিল পেইং অথবা গ্যাস বিল পেইং। হ্যাঁ বলো অন্তর। স্যার কোশ্চেনটা শুনতে পাইনি স্যার, ডিফারেন্স বিটুইন কি যেন ছিল স্যার? আমি কোশ্চেনটা বলছি ডিফারেন্স বিটুইন পার্শিয়াল অ্যান্ড ফুল ই কমার্স অর ই বিজনেস। পার্শিয়াল ই কমার্স বা ই বিজনেস তখনই হবে যখন প্রোডাক্টটা হবে ফিজিক্যাল প্রোডাক্ট, লাইক হিল শাফিজ whenever you are purchasing through the online. Is it clear? আর কখন ফুল ই কমার্স হবে বা ই বিজনেস হবে? whenever you are purchasing any product that is digital product. Is it clear, Anton? Yes sir. Okay, thank you very much. So we'll go back to our slide. So questions is here. So what are the differences between traditional business and e-business? Explain it briefly. Another questions can be raised from here. Again, we'll discuss later on. What are the differences between partial and full e-business or e-commerce? Explain it briefly. So now you can see e-business definitions. We have already discussed about the definition of the e-business or the e-commerce. So here we are going to discuss only one topic, that is the EDI, right? So what is EDI? Electronic Data Interchange. You can see the EDI in green color. Conducting electronic transactions within an organization through the EDI. Without EDI, we cannot run anything. We cannot do any online business. So first of all, we try to understand what is EDI or electronic data interchange. So EDI or electronic data interchange is the given name to the exchange of structured data between computer systems of trading partners. This method of paperless trading is revolutionizing the way companies do business. কাজে এখন নতুন একটা আমরা টপিক আসলে পেয়ে গেলাম। এই যে ইন্টারনেটটা সাকসেসফুলি কাজ করতেছে, ডিজিটাল সিস্টেম কাজ করে, তার বিহাইন্ডে একটা প্রসেস যেটাকে আমরা বলি ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ। এটা থাকার কারণেই কিন্তু ইট ইজ পসিবল ফর আস টু সেন্ড দ্য ইনফরমেশন ফ্রম ওয়ান টার্মিনাল টু অ্যানাদার টার্মিনাল। So the EDI can play a vital role
for the internet. এখন আসো দেখি there are many advantages of internet or EDI. এই ইডিআইটার অনেকগুলো অ্যাডভান্টেজেস আছে। এখন আমরা যেহেতু ইডিআই এর অ্যাডভান্টেজেস আছে, সেই কারণেই এটা ইট উইল বিকাম মোর অ্যান্ড মোর পপুলার। আসো দেখি কি কি ধরনের সুবিধা বা অ্যাডভান্টেজেস আছে ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জের ক্ষেত্রে। আমরা যদি একটু দেখি যে প্রথম কথা বলতেছে এই ইডিআইটা কি করতেছে, পেপারলেসে কনভার্ট করে দিচ্ছে কমপ্লিট বিজনেসকে, কমপ্লিট সিস্টেমকে। এখানে পেপার বলে আসলে আমাদের কোনো কিছু আসলে প্রয়োজন নাই, আমরা সবকিছু কিন্তু সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা উই ক্যান অবজার্ভ, রাইট? যে একটু আগে যে কথাটা বললো যে রেজাল্ট, যে আমরা যখন কাজ করছি অর্থাৎ ইলেকট্রিসিটি যখন প্রিপেইড ইলেকট্রিসিটি সিস্টেম, সেখানে কিন্তু আমাদের কোন রকমের আসলে কাগজ পেপার বেস কিন্তু কোনো কিছু ডিল হচ্ছে না, যা কিছু সবকিছু আমাদের কি বলবো যে অনলাইনে অল রেকর্ড গুলো থেকে যাচ্ছে, তাই না? মনে করো আমাদের যদি আমাদের ন্যাশনাল আইডেন্টিফিকেশনের কথা বলি, আমরা যদি আজকে আমাদের ডিজিটাল বা তোমরা যেটা বলো যে পাসপোর্টের কথা বলি, আজকে আমাদের পাসপোর্ট বলো, আমাদের ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার বলো, সবগুলোই কিন্তু আমাদের পেপারলেস অবস্থানে চলে গেছে, তাই না? তোমার আমার সবার ইনফরমেশন কিন্তু এখন একটা সিস্টেমের ভিতর চলে আসছে, তাই তো? কাজে এই যে ইডিআইটা যা কিছু করতেছে এটা কিন্তু পেপারলেস করার চেষ্টা করতেছে। আর পেপারলেস যদি আমরা করতে পারি, তাহলে পেপারের কস্টটা তো মিনিমাইজ হয়ে যাচ্ছে, তাতে ওভারঅল কস্ট কিন্তু লং টার্মের জন্য কমে যাবে, তাই না? আসলে আমরা দেখি আসলে এই ইডিআই শুধুমাত্র পেপারের কস্টিং না, আরো অনেক কস্ট কিন্তু মিনিমাইজ করতেছে, কমাই দিচ্ছে। সেইখানে ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ ক্যান বিকাম মোর অ্যান্ড মোর পপুলার ইন গ্লোবালি। আসলে দেখি কয়েকটা এখানে বেনিফিট দেওয়া আছে। প্রথম কথা বলা আছে যে ইডিআই বেনিফিটস। ইডিআই or electronic data interchange is a much faster trading cycle. প্রথম কথা হচ্ছে যে এই ধরনের সিস্টেমটাকে যখন আমরা অ্যাপ্লাই করতেছি, হোল বিজনেস প্রসেসটা খুব দ্রুত হয়ে যাচ্ছে, স্বল্প সময়ের মধ্যে আমরা যে কোনো কাজ কমপ্লিট করতে পারছি। একইভাবে কিছু বলছো, কিছু বলবে? ওকে, তা আসো তাহলে একটা দেখলাম যে হোল প্রসেসটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। কিছু বলবে? ইয়ে সুইচটা বোধ হয় অন, অনিকা? ওকে, আসো তাহলে সেকেন্ড পয়েন্টটা দেখো, ইডিআই ট্রেডিং ক্যান এনাবল এ কোম্পানি টু অফার শর্টার ডেলিভারি অফ টাইম। তার মানে ওর একদিকে যখন ফার্স্ট করে দিচ্ছে, আর একদিকে কি বলতেছে যে ক্যান এনাবল এ কোম্পানি টু অফার শর্টার ডেলিভারি অফ টাইম, খুব স্বল্প সময়ের মধ্যেই তাদের অফারটা পৌঁছে দিতে পারতেছে, খুব স্বল্প সময়ের মধ্যেই তাদের প্রোডাক্টটা ক্লায়েন্ট বা কাস্টমারদের কাছে পৌঁছে দিতে পারতেছে, তাই না? বিকজ অফ দ্য EDI trading can enable a company to offer shorter delivery of time. কারণ তোমরা জানো যে যখন তোমরা একটা অর্ডার দাও, let us consider ফুড পান্ডা, তো যখন সিস্টেমে ঢুকে তোমরা একটা অর্ডার প্লেস করো, যদি বলো যে আমার বাসায় জিনিসটা দিয়ে যে প্রোডাক্টটা ফুড আইটেম, হয়তো বললো 1 ঘন্টার মধ্যে আর দিয়ে যাচ্ছে। তো তাতে কি হচ্ছে যে তোমাকে যদি সেই খাওয়ার জন্য যদি ডিনার করে অনেক দূরে যেতে হতো বাসার থেকে, ইট উইল টেক টাইম, রাস্তায় জ্যাম, তার মানে তোমার টাইমটাকে কিন্তু মিনিমাইজ করতেছে, তাই না? তুমি আগে থেকেই প্রেডিক্ট করতে পারো কয়টায় তুমি ডিনার করবা, সেই অনুযায়ী তুমি অর্ডার প্লেস করো, তোমার ডিনার টাইমে দেখবে ঘরের মধ্যে তোমার খাবার চলে আসতেছে, বিকজ অফ দ্য ইডিআই। EDI can also reduce the errors in producing manual documents and data entry. তার মানে ম্যানুয়াল ডকুমেন্টসটাকে কিন্তু সব রিডিউস করে দিচ্ছে, আর ডেটা এন্ট্রি কিন্তু অটোমেটেড বা একটা সিস্টেমের ভিতর ডেটাবেস সিস্টেমেলি স্টোরড অবস্থায় থাকছে। এখন ম্যানুয়াল সিস্টেম ডকুমেন্টটাকে কিভাবে রিডিউস করতেছে, নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো। রিডিউস দ্য প্রসেসিং কস্ট, ফর এক্সাম্পল ফিলিপস
দ্য ডাচ ইলেকট্রনিক কোম্পানি। দ্য কস্ট পার, তোমরা তো ফিলিপস কোম্পানির নাম শুনে থাকবে, এটা ডাচ কোম্পানি। আমরা যখন বাংলাদেশে প্রথম যখন টিভি গুলো আসে, সেই টিভি গুলো ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্বাধীনের পরে। তো যখন টিভি গুলো বাংলাদেশে আসতো, কোথেকে আসতো? নেদারল্যান্ড থেকে, মানে ডাচ কোম্পানি। সেগুলো কি হতো জানো, যে আসতো, সেগুলো তো আসতো হয়তো বা শিপে আসতো, ইট উইল টেক লং টাইম, ওয়ান থিং। তো তাই না, এই টিভিটাকে যে অপারেট করতে হয় তার জন্য একটা ম্যানুয়াল লাগে, এরকম বিশাল একটা ভলিউমে একটা ব্রুশিয়ার বা একটা ম্যানুয়াল থাকতো ইচ এন্ড এভরি টিভির সাথে। এই ম্যানুয়ালটাও কিন্তু বাংলাদেশে আসতো ওই টিভির, প্রতিটা টিভি সেটের সাথে। আলটিমেটলি কি হয়, ওটার একটা ওভারঅল কস্টিং আছে না, ডাচ থেকে প্রিন্ট হয়ে আসতো, তাতে ওভারঅল কস্ট কিন্তু অনেক বেশি পড়ে যাচ্ছে। এই কস্টিংটা কার উপর যে পড়তেছে? কস্টিংটা যে পড়তেছে ইয়ের উপরে, কি বল, সরি, কাস্টমার বা ক্লায়েন্টের উপরে। হ্যাঁ, রেজাল্ট বলবে কিছু? না স্যার, কাস্টমারের কথা বলতে চাইলাম, কাস্টমারের উপর করতেছে। হ্যাঁ, কাস্টমারের উপরে পড়বে, এটাই তো স্বাভাবিক। কারণ আমি যেটা বলতে, টিভি প্লাস ম্যানুয়াল বা দুটার কস্টিংটাই পড়েছে কাস্টমার, সেই এক্সাম্পলটাই আসলে এখানে দেয়া আছে। আমরা দেখি যে কি বলতেছে, যে দ্য কস্ট পার 100 ডকুমেন্ট, 100টা ডকুমেন্ট ইনক্লুডিং মেইল হ্যান্ডলিং, কম্পিউটার কস্ট, ভেরিফিকেশন অন এন্ট্রি অ্যান্ড error handling amount of 1,510 pounds using paper-based method. EDI reduces this cost 325 pounds, a saving of 1,185 pounds per 100 document. আমরা এই 100 ডকুমেন্টে দেখা যাচ্ছে যে তাদের কস্ট পড়ে যাচ্ছে 1510 পাউন্ড, রাইট? কিন্তু এটা যদি তারা ইলেকট্রনিক ফর্মে পাঠায়, লেটস সে নেদারল্যান্ডে প্রিন্ট করলো না, তার শুধু ইলেকট্রনিক ফর্মে বাংলাদেশে পাঠালো, লোকালি বাংলাদেশে যদি প্রিন্ট আউট হয় এই ডকুমেন্টের জন্য, তাহলে দেখা যায় 325-এর মতো পড়ছে আর 100 সেট ফর দ্য টিভি, তাই না? তাতে ওভারঅল কস্টিংটা কমে আসলো না? ওভারঅল কস্টিংটা যদি কমে, এটা যে পড়তেছে ক্লায়েন্টের উপর বা কাস্টমার উপর, তাহলে সে কিন্তু ফিল করতেছে যে আমরা অনেক রিডিউস প্রাইসে কম্পারেটিভলি উই আর পারচেসিং দ্য প্রোডাক্ট। ক্লিয়ার? যে কথাটা বলতে চাচ্ছি, তার মানে এই যে ওভারঅল ডকুমেন্টের কস্টটাও কিন্তু কমে আসতেছে বিকজ অফ দ্য ইডিআই অর ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ। ইজ ইট ক্লিয়ার? তার কাজেই যেটা আমরা কনক্লুড করব, যে দ্য ইডিআই ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ইন্টারনেট অ্যান্ড দ্য ই-কমার্স। So questions can be raised. What is EDI? Explain it. What are the benefits of EDI? Explain it briefly. Can you manage? Yes, sir. Okay. Go back to the slide. Okay. You can see there is a pure versus partially business. We had already discussed a little bit about it. So I had mentioned earlier this lecture. So what are the differences between pure and partial e-business? Explain it briefly. There are two different things. One is the partial, and another is the full e-business. তার পার্শিয়ালি বিজনেস আমরা কখন বলবো বলো তো? একটু আগে আমি বলছি। এনিওয়ান? স্যার, পারচেসের পর যদি প্রোডাক্টটা খালি মানে ডিরেক্ট মানে ফিজিক্যালি যদি দিয়ে যায়, তাহলে এটা হচ্ছে পার্শিয়াল। রাইট। তার মানে প্রোডাক্টটা যদি ফিজিক্যাল হয়, আমরা এইভাবে বলি, if the purchasing product is the physical product, that process through the internet will call partial e-business. Clear? Rajal? Yes, sir. আর ফুল কখন বলো? ফুল ই-বিজনেস বা ফুল ই-কমার্স কখন বলবো? ডিজিটাল যদি প্রোডাক্টটা হয়। Digital, if the product is digital and then we are purchasing the product through the internet, through the online, that process is called full e-commerce. Is it clear?
তাহলে আমরা বুঝে গেলাম যে প্রোডাক্টের উপর তাহলে ডিপেন্ড করতেছে whether it is partial or it is full e-commerce or e-business. Is it clear? এখন দেখো এই কথাটা এখানে বলা আছে, if you go through this one, so pure e-business or electricity business, all dimensions are digital. There is nothing existence of the physical thing. So pure e-business is all dimensions are digital. Pure online or virtual organizations, new economy organizations, that is the digital currency, not the physical currency. তোমরা ডিজিটাল কারেন্সি আর ফিজিক্যাল কারেন্সি তো বুঝো, তাই না? কারণ আমাদের দেশে হয়তো ডিজিটাল কারেন্সি এখন ওইভাবে নেই, বাট এগেইন তোমরা যখন অনলাইনে যখন কাজগুলো করতেছো বা অনলাইনে কোন প্রোডাক্ট পারচেজ করতেছো, অনলাইনের মাধ্যমে বিকাশের মাধ্যমে রেমিটেন্স গুলো হচ্ছে, সেটা কিন্তু ডিজিটালি হচ্ছে ইন এ সেন্স, তাই না? কিন্তু অনেক দেশে আছে যে কারেন্সি থেকে, আমাদের যেমন কারেন্সি থেকে মালয়েশিয়া আছে, আমরা যেমন কারেন্সি থেকে বলছেন নোট, মনে করো টাকা, আমাদের কত 1000 টাকার নোট, 500 টাকার নোট বা 100 টাকা 200 টাকার নোট, আমাদের নোট আছে, তাই না? কিছু কিছু দেশ যেমন মালয়েশিয়ার এক্সাম্পলটা যদি, তারা কি করে যে তাদের দুই রকমের সিস্টেম, ফিজিক্যাল কারেন্সি আছে, ডিজিটাল কারেন্সিও আছে। ডিজিটাল কারেন্সি তারা কি করে বা কেনই বা এটা করলাম পরে আসতেছি, যে টাকা আসলে ভ্যালুসটা কি, তার একটা নাম্বার থাকে, তাই না? 1000 টাকার নোটের তুমি একই নাম্বারে দুইটা 1000 টাকার নোট পাবে? সম্ভব? অথবা 500 টাকার নোট, একই নাম্বারে দুইটা 500 টাকার নোট পাবে? না স্যার। তার মানে নাম্বারটাই ডিফারেন্ট। এই নাম্বারটাকে তারা স্টোর করতেছে বা রিস্টোর করতেছে কোথায়? সিস্টেমের ভিতরে বা ডেটাবেজে, এবং ওই নাম্বারগুলো দিয়ে তার কাউন্ট করতেছে যে এটা 1000 টাকার নোট। মনে করো রেজাউল যদি বাংলাদেশে থাকে, মালয়েশিয়ার কথা বলি, মালয়েশিয়ার সিটিজেন যখন তারা যখন কি বলবো যে তারা এন্ড অফ দ্য মান্থ তাদের যেটা আমাদের কি কার্ড থাকতেছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, তারা তা অফিসের সিস্টেমে সোয়াপ করতেছে। আর কারো স্যালারি মনে করো যে 50,000 টাকা, 50,000 টাকা ইকুইভ্যালেন্ট তার নাম্বারটা স্টোর হয়ে যাচ্ছে। He or she can use that card in different locations, in the different organizations for shopping, for other purpose. এখন একজন খরচ করলো, let's say একজন 25,000 টাকা খরচ করলো স্যালারি হওয়ার পর, সে যখন সোয়াপ করতে বাকি যেটা তার স্টোর অবস্থায় থাকছে, দ্যাট ইজ অ্যানাদার 25,000, কি বলবো যে এটা তার ইকুইভ্যালেন্টটা আবার রিস্টোর হয়ে যাচ্ছে, বা 25,000 তার নাম্বারগুলো ডিডাক্ট হয়ে যাচ্ছে। তার মানে আমরা যেটা বলছি, এই যে টাকার ফিজিক্যাল নোটের যে নাম্বারগুলো, এগুলো কথা শোনা যাচ্ছে না স্যার, মানে আস্তে শোনা যাচ্ছে। কি কথা শোনা যাচ্ছে না স্টুডেন্ট? স্যার একটু আস্তে শোনা যাচ্ছে, মানে একটু আস্তে শোনা যাচ্ছে। সবার কি একই প্রবলেম হচ্ছে? না স্যার। তোমার অন্তর ইয়েতে দেখো, আমার এখানে তো হাইয়েস্ট ইয়েতে শো করতেছে। স্যার কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে। ক্লিয়ার শোনা যাচ্ছে? অন্তত তোমার সিস্টেমে একটু দেখো তো কোনো প্রবলেম আছে কিনা কানেকশনে। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারতেছো আমরা যেটা বলতে চাচ্ছি, টাকার যে আমাদের নাম্বারগুলো, সেগুলোই আমার ডিজিটাল ফরম্যাটে স্টোর করা হচ্ছে, সেটা দিয়ে এন্ড অফ দ্য মান্থে স্যালারি দেওয়া হচ্ছে। এটা হলো ডিজিটাল কারেন্সির একটা অবস্থান। এখন মালয়েশিয়া এই সিস্টেমটি এস্টাবলিশ হয়েছিল লং ইয়ার্স ব্যাক ডিউরিং দ্য টাইম অফ দ্য মাহাতির মোহাম্মদ। ওনার সময় কেন এটা করা হলো, তার পিছনে আমি রিজনটা বলি। এটা বাংলাদেশেও করা পসিবল। তোমরা জানো যে টাকা বা যে নোটস গুলো আছে, এগুলো কি হচ্ছে যে নোটগুলো কিছুদিন, 1 বছর 2 বছর 3 বছর যাওয়ার পর আবার কি করতে হয়, টাকাগুলো নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তাই না? তাহলে এটাকে আবার রিপ্রিন্ট করতে হয়। রিপ্রিন্ট করতে গেলে আবার কস্ট ইনভলভমেন্ট আছে। অ্যাগ্রি?
তখন অনেক কস্ট ইনভলভমেন্ট থাকবে। কস্ট ইমপ্লিমেন্ট করার পর আবার রিপ্রিন্ট করে নতুন টাকা বা কারেন্সি আমরা রিপ্রিন্ট করি। মাহাথির মোহাম্মদের সময় যখন বলা হলো যে তাদের টাকা অনেক টাকা যেগুলোকে রিপ্রিন্ট করতে হবে, তখন জিজ্ঞাসা করলো কত কস্ট পড়বে, এটা হিউজ একটা অ্যামাউন্ট। তখন উনি ওই কস্টটা ধরে আইটি এক্সপার্টিসদের বললেন যে কে আছো যে যারা এই ফিজিক্যাল কারেন্সিটাকে তোমার ডিজিটাল সিস্টেমে কনভার্ট করতে পারবে। তখন আইটি এক্সপার্টিসদের নিয়ে বসলো, একটা অ্যাডভাইজারি কমিটি তৈরি করলো, ওনারা ডেভেলপ করে দিলেন, ইমপ্লিমেন্ট করে দিলেন। সেম অ্যামাউন্ট যেটা দিয়ে রিপ্রিন্ট করা হতো টাকা না করে সেটা দিয়ে ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল কারেন্সি সিস্টেম এস্টাবলিশ করে দেওয়া হলো, কিছু ডিভাইস পারচেজ করা হলো এবং সেই বছরে ওটা ইমপ্লিমেন্ট করা হলো অনলি ফর দ্য গভর্নমেন্ট সেক্টর। তারপর গভর্নমেন্ট সেক্টর সাকসেসফুলি তার প্রথম ইমপ্লিমেন্ট করলো ফিজিক্যাল কারেন্সি রিপ্রিন্ট না করে। পরবর্তীতে এক্সটেন্ড করে পরবর্তীতে আরো বিভিন্ন সেক্টরে এই ডিজিটাল কারেন্সি সিস্টেমটা স্প্রেড করলো। তো মালয়েশিয়া এখনো আসলে দুটো জিনিসই আছে, ফিজিক্যাল কারেন্সিটাও আছে এবং ম্যাসিভ নাম্বার অফ সিটিজেন্স দে আর ইউটিলাইজিং দ্য ডিজিটাল কারেন্সি সিস্টেম অ্যাজ ওয়েল বিকজ অফ দ্য কন্ট্রিবিউশন ফ্রম দ্য টেকনোলজি। কাজে বাংলাদেশেও আমরা কিন্তু চিন্তা করতে পারি যে ডিজিটাল কারেন্সির বিষয়টা কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাতে আমাদের সুবিধা হবে, টাকশালে তো আমরা টাকাগুলো বা নোটগুলো রিপ্রিন্ট করি 2, 3, 4, 5 বছর পর পর, তাই না? সেই কস্টিংটা একটু মিনিমাইজ হবে, ফর লং টার্ম ইট উইল বি সাস্টেইনেবল। আমার সাথে এগ্রি কিনা? সাশ্রয় হবে না? রেজাল্ট সাশ্রয় হবে। এইভাবে আমরা একটু ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট এন্ড মেক এ প্ল্যান এন্ড দ্য পলিসি টু ইমপ্লিমেন্ট ইন নিয়ার ফিউচার ইন বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যাজ ওয়েল। ওকে, আসো নেক্সটে যাই। তাহলে দেখো যে আমি আসলে ওই নিউ ইকোনমি বলতে এত কিছু ওদিকে চলে গেছিলাম মালয়েশিয়ার এক্সাম্পল। এন্ড সিমিলারলি ইউ সি সেল প্রোডাক্টস অর সার্ভিসেস অনলি অনলাইন। এই প্রোডাক্টটা যদি ডিজিটাল হয়, সার্ভিসটা যদি ডিজিটাল হয়, তাহলে উই ক্যান ম্যানেজ অ্যাকচুয়ালি দ্য পিওর অর ফুল ই বিজনেস। অন দ্য আদার হ্যান্ড ইউ ক্যান সি পার্শিয়াল ই বিজনেস। একটু আগে যে কথা বললাম, পার্শিয়াল ই বিজনেস কি হবে? এ মিক্স অফ ডিজিটাল অ্যান্ড ফিজিক্যাল ডাইমেনশনস। তার মানে এখানে ফিজিক্যাল এক্সিস্টেন্সটা আছে যেটা পিওর ই বিজনেসে ছিল না। ওই যে তোমাদের ইলিশ মাছের একটা এক্সাম্পল দিলাম, তার মানে দ্যাট ইজ দ্য ফিজিক্যাল প্রোডাক্ট। ইলিশ মাছ পারচেস করো, তরি তরকারি পারচেস করো, all those the physical product. So the who will sell the product, he or she cannot send it through the internet, to the online. That has to be transferred from the selling center to your residence by car, by other vehicle, right? As the product যখন physical হবে, that will be partial e-business. So conduct e-business activities. If we conduct any e-business activities, that could be the partial e-business. Do their primary businesses in the physical world. আসলে আমরা যে বিজনেসটা করতেছি সেটা আসলে ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে করতে, এটাও একটা এক্সাম্পল হতে পারে পার্শিয়াল বিজনেসের। So questions can be raised from here, what we have mentioned earlier. So what are the differences between pure and partial business? Explain it briefly. If this type of the questions can be raised in your exam, can you manage? Yes, sir. ওকে, ইনশাআল্লাহ পারবে। আসো আমরা একটু এবার নেক্সটে যাই। তা আমরা একটু যদি এতক্ষণ যেগুলো ডিসকাস করলাম, আসলে ই বিজনেসটা কি, আমরা জেনে আসছি ই কমার্সটা কি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হলো আমরা ট্রেডিশনাল এবং কি বলবো যে অনলাইন ই বিজনেসটা সম্পর্কে আমরা জানলাম। এবং অনলাইন ই বিজনেস ইম্পর্টেন্সটা বেশি, কারণ গ্লোবালি আমরা দেখতেছি যে সাউথ কোরিয়া এক্সাম্পল দিচ্ছি, গ্লোবাল এক্সাম্পল দিয়েছি। এখন আমাদের দেখা যাচ্ছে ওভার দ্য 5.3 billion user all over the globe that utilizing the internet because of the importance of the internet or technology. কাজেই এটাকে কিভাবে বাংলাদেশে অ্যাপ্লাই করা যায়, ঠিক একইভাবে আমরা যে জিনিসটা শিখে আসলাম, এখানে দেখলাম যে পিওর ই বিজনেসটা কি বা পার্শিয়াল ই বিজনেসটা, তাদের মধ্যে ডিফারেন্স গুলো কি। মালয়েশিয়ার একটা এক্সাম্পল দিলাম যে কিভাবে তারা তাদের কস্টটাকে মিনিমাইজ করার জন্য ফিজিক্যাল কারেন্সি রিপ্রিন্ট না করে ডিজিটাল কারেন্সি এতে তারা চলে যায়, রাইট? এই ধরনের সিস্টেম বাংলাদেশেও আমরা চিন্তা ভাবনা করতে পারি।
ইন এডিশন আমরা যে জিনিসটা দেখছি ইন্টারনেট বা অনলাইনের বিহাইন্ডের যে মেকানিজমটা কাজ করতেছে, দ্যাট ইজ দ্য ইডিআই। সো ইলেকট্রনিক ডেটা ইন্টেলিজেন্স, ওয়াই দ্য ইলেকট্রনিক ডেটা ইন্টেলিজেন্স ইজ ইম্পর্টেন্ট সেটা আমরা জানলাম, এর বেনিফিট গুলো সম্পর্কে জানলাম। Now we are going to discuss in the new topics, another topics, that is the the classification of e-business. A classification of e-business যেটা এটা অলরেডি আমরা ডিসকাস ম্যাটার। আমি যেগুলো আগে একটা এক্সাম্পল দিই, আমি কার্ডিফের একটা এক্সাম্পল দিচ্ছি। ইটস লং টাইম, এটা মনে করো 94-5 এর কথা বলতেছি। আই ওয়াজ স্টেইং ইন দ্য কার্ডিফ ইন ইউকে। আমি আমার বাসা থেকে এক্সাম্পলটা আমি আগে বলছি কিনা আমার মনে নাই, বলে থাকি তাহলে আবার রিপিট হচ্ছে। যখন ওই একটা কোম্পানি ছিল, সেটা ফুড কোম্পানি ছিল। এই ফুড কোম্পানির কাজটা হচ্ছে দে আর প্রডিউসিং দ্য বিস্কিট, চকলেট, কেক, ডিফারেন্ট ভ্যারাইটিস অফ দ্য কেক। মনে করো আমাদের এখানে মানে ওখানে বিভিন্ন জিঞ্জার কেক, মনে করো কখনো বলা হচ্ছে বাটারি কেক, চকলেট কেক, ভ্যানিলা কেক এটসেট্রা। প্রতি 3 মাস পর পর তার নতুন নতুন 2-4টা করে প্রোডাক্ট তৈরি করে কেক, তাই না? এখন তারা কি করে, প্রথম যখন তার নতুন প্রোডাক্টটা তৈরি করতেছে, কারণ ভ্যারিয়েশন না আসলে কিন্তু কাস্টমার পছন্দ করবে। কারণ একই জিনিস রিপিটেডলি তুমি 3 মাস 4 মাস অল থ্রু দ্য ইয়ার আফটার ইয়ার প্রোডাক্ট সেল করো, কাস্টমারের মুখে কিন্তু টেস্ট লাগবে না। যার জন্য পলিসিটাই হচ্ছে যে এভরি কোয়ার্টার 3 বা 4 মাসের মধ্যে তারা একবার করে নতুন নতুন 2-4টা করে প্রোডাক্ট তৈরি করে এই কেক আইটেমের ভিতরে। তৈরি করে প্রথম তারা তাদের ক্লায়েন্টদেরকে মানে এমপ্লয়ীদের দেয় ফ্রি অফ কস্ট, দিয়ে বলে যে তোমরা টেস্ট করো, দেন সাবমিট ইউর ফিডব্যাক ফর্ম ইন ইউর কনভিনিয়েন্ট টাইম। তাহলে যখন তারা ফিডব্যাকটা দেয় তখন তারা বুঝতে পারে যে এই প্রোডাক্টের মেরিটস অর ডিমেরিটস। যদি দেখে যে মেরিটস এর পরিমাণ বেশি, দেন দে উইল টেক দ্য ইনিশিয়েটিভ টু সেল ইট টু দ্য মার্কেট। ক্লিয়ার? তাহলে কি অবস্থানটা দাঁড়ালো? তার মানে নিজেদের এমপ্লয়ীদের মধ্যে তারা প্রথম টেস্ট কেসটা করলো, দেন দে কুড রিয়েলাইজ ওয়েদার দিস প্রোডাক্ট হ্যাজ দ্য ভ্যালুস টু দ্য ক্লায়েন্টস অফ দ্য কাস্টমার, তাই না? এটাকে বলা হচ্ছে B2E, বিজনেস টু এমপ্লয়ি। হ্যাঁ, এটা জিরো কস্টে হতে পারে, পার্শিয়াল কস্টেও হতে পারে। ক্লিয়ার? Is it clear? B2E? Yes, sir. Okay. এখন দেখো যে এই যে আমি যে কোম্পানিটার কথা আমাদেরকে বললাম, তারা কি করে, তারা শুধুমাত্র B2E এর ভিতরে না, এটা টেস্ট করার পর তারা কি করে, তাদের যে রেসিডেন্স, মানে আমরা ওই রেসিডেন্সিয়াল এরিয়ায় বাস থাকতাম, ওখান থেকে যখন ওই কোম্পানির পাশ দিয়ে যেতাম, তারা কি করতো যে প্রোডাক্টের নতুন তৈরি হওয়ার পর যখন এমপ্লয়ি যেমন টেস্ট শেষ হয়ে যেত, তখন ওই তাদের কোম্পানি পার্ট দিয়ে যারা ওই রেসিডেন্সিয়াল এরিয়ার লোকজন যেত, আই মাইসেলফ আমি যখন ক্রস করতাম, মাঝে মাঝে দেখতাম যখন নতুন প্রোডাক্টগুলো তারা তৈরি করে 4 মাস পর পর, তারা আমাকে দাঁড় করাতো, বলে প্লিজ ওয়েট ফর এ ওয়াইল, একটা ব্যাগ আমার হাতে ধরায় দিত, দিস ইজ গিফট ফর ইউ। কি গিফট? তারা বলে দিস ইজ আওয়ার নিউ প্রোডাক্ট, জাস্ট টেস্ট ইট অ্যান্ড গিভেন আস দ্য একটা ফর্ম দিয়ে দিত, ফিডব্যাক ফর্ম, বলে যে প্লিজ সাবমিট দিস ফর্ম ইন ইউর কনভিনিয়েন্ট টাইম। এরা প্রতি 4 মাস পর পর দেখেন নতুন 2-4টা প্রোডাক্ট, সেগুলো শুধু আমি কেন, ওই এরিয়াতে যারা বাস করতাম ওই কোম্পানির পার্ট দিয়ে আমরা আমাদের স্টেশনে যেতে হতো, রেলওয়ে সেন্ট্রাল স্টেশন কার্ডিফের, তার ওই পথে যারা থাকতো যেত সবার হাতে ধরে দিয়ে বলে কনভিনিয়েন্ট টাইমে ফিডব্যাকটা দিও। কিন্তু কেন? তার মানে তার রেসিডেন্স এরিয়াতে যারা, তাদের ফ্রি অফ কস্ট এগুলো দিত, যে সেখান থেকে তার ফিডব্যাক গুলো দিত। এই দুই ফিডব্যাকটা নিয়ে এমপ্লয়ি এবং রেসিডেন্স যারা থাকতো ক্লোজ দ্যাট ডিস্টেন্স, সো দে ক্যান টেস্ট অ্যান্ড গিভ দ্য ফিডব্যাক। এই যে পলিসি, মার্কেটিং পলিসি কত স্ট্রং, নিজেদের লোকের কাছে আগে ফিডব্যাক নাও, নিজেদের রেসিডেন্স যেটা ওই ক্লোজ ডিস্টেন্স আছে তাদের ফিডব্যাক নাও, দেন দে ক্যান মেক দ্য ডিসিশন and send those products to the market to sell. In such a way they can make the plan and make the policy to sell their product. Clear? এটা আমি যেমন বিজনেস টু এমপ্লয়ি বললাম, একইভাবে বিজনেস টু রেসিডেন্স সিটিজেন।
Kadir, you should think about it whenever we are implementing the e-commerce in Bangladesh. So such a way we have to develop the policy and implement. Any question? Ishad কি কোনো question করবে? স্যার আমাদের হচ্ছে আরেকটা ক্লাস হচ্ছে 8:30 থেকে ছিল। আর স্যার একটু ওয়েট আমাদের করো। জি স্যার আচ্ছা একটু ওয়েট করো, আমি কিছুক্ষণ মধ্যে ছেড়ে দেব। একটু আর একটু ওয়েট করো, আমি জাস্ট এ সেকেন্ড। তোমার কি এমআইএস এর? জি স্যার এমআইএস এর। জাস্ট এ সেকেন্ড এটা আগে। আচ্ছা, আর গভর্নমেন্ট টু সিটিজেন এটা তোমরা বলো তো, এই গভর্নমেন্ট টু সিটিজেনটা কি? এনিওয়ান? গভর্নমেন্ট টু সিটিজেন এটা দিয়ে শেষ করে দিই। রেজাল্ট কিছু বলবে? গভর্নমেন্ট টু সিটিজেন অর এনিওয়ান? রিলেশনশিপ? আমার একটু প্রবলেম হচ্ছে। গভর্নমেন্ট মানে হচ্ছে গভর্নমেন্ট থেকে আমরা যেগুলো সার্ভিস গুলো নিয়ে থাকি, যেমন এনআইডি সার্ভিস যেটা বললেন তখন, এনআইডি সার্ভিসটাকে গভর্নমেন্ট প্রোভাইড করতেছে আমাদেরকে। রাইট, ই পাসপোর্ট, এনআইডিটা বা পাসপোর্টটা এগুলি গভর্নমেন্ট কিন্তু আমাদের সার্ভিসটা প্রোভাইড করছে। তা এই ধরনের রিলেশনশিপটাকে বলা হচ্ছে যে গভর্নমেন্ট টু সিটিজেন, রাইট? Whenever you get or receive any certificate or NID number, তার মানে এটা গভর্নমেন্ট আমাদেরকে দিচ্ছে সিটিজেনদের জন্য, তাই না? ঠিক একইভাবে পাসপোর্টটা, এটা দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন। যাই হোক, আমার মনে হয় এই ক্লাসিফিকেশন অধিকাংশ আগে আমাদের শেষ হয়ে গেছে। শুধু আমি 2টা বা 3টা পয়েন্টে এমফাসিসটা দিলাম। লোকেশন কমার্স, B2E, B2 residence citizen, and also G2C, government to consumer or the customer. Consumer এখানে হচ্ছে সিটিজেন, বা গভর্নমেন্ট টু সিটিজেন বলা হয় এটাকে G2C। এরপরে আমাদেরকে আসলে কিছু বেনিফিট আছে। আমার মনে হয় আমরা আজকে এখানে স্টপ করি। দ্য বেনিফিট অফ ই বিজনেস, রাইট? আমরা নেক্সট ক্লাসে এখানে ডিসকাস করব 3 রকমের বেনিফিট: বেনিফিট অফ দ্য অর্গানাইজেশন, বেনিফিট অফ দ্য কনজিউমার এন্ড বেনিফিট অফ দ্য সোসাইটি। এটা তোমরা নেক্সট ক্লাসে আসার আগে একটু দেখে এসো, then we'll discuss about those key points and complete this chapter in the next class. If you have any question, you can ask me. Your question আছে? No sir. আচ্ছা, তাহলে আমার মনে হয় আমরা কি অ্যাটেন্ডেন্সের দিকে যাই আগে। তাহলে এমআইএস এরটা দিয়ে নি। এমআইএস এর নাকি আরেকটা ক্লাস আছে। ওকে, হ্যাঁ বলছি। তো মাইক্রোফোনটা অফ করো। স্যার অ্যাটেন্ডেন্সটাও কি রেকর্ড করব না এখন অফ করে রাখবো রেকর্ডিং? অ্যাটেন্ডেন্সটা একটু অন রাখো। আমি 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 আসতেছি। আচ্ছা ঠিক আছে স্যার। আজকে হচ্ছে 19, তাই তো? আমি এমআইএসটা আগে দিয়ে নিচ্ছি। Okay, ID number 3007, Anonna. প্রেজেন্ট স্যার। 3008, Robustani. প্রেজেন্ট স্যার। Mehdi, 001. Yes sir. Yes sir. 003, Firdaus. Yes sir. ছিল তো। 004, Pranav আছো? Present sir. 005, প্রেজেন্ট স্যার। 006, 007, 008, প্রেজেন্ট স্যার। Ishnat, 009, 001, 011. স্যার ক্লাসে পান্নাপু ছিল ছিল, ওকে। 012, Mehdi Hassan,
মুন্না আছো? ওকে, ডান। স্যার 009 প্রেজেন্ট আছে। 009 প্রেজেন্ট ছিল? স্যার পান্না কি ছিল স্যার? পান্না দিয়েছি তো, যাও 009 আসছে তো। মাইক্রোফোনটা অফ করো। হ্যাঁ, 009 আছে, পান্না ছিল? স্যার ছিল স্যার পান্না। 018 ওসমান হোসেন। জি স্যার। 018 ছিল, দিয়েছি তো। 008 নাকি? শুধু মিসিং একটা শামিমুল ইসলাম, ও নেই, আছে? আর মেহেদি হাসান মুন্না মিসিং, দুইজন নাই। অ্যাকসেপ্ট করে নিলাম এমআইএস। আচ্ছা, এবার আসো এমবিএ স্যার, আগে যাই। স্যার আমরা তাহলে লিভ নিয়ে নিই। হ্যাঁ, তোমার লিভ না, তোমার ক্লাসে তোমার চলে যাও, আমি এদিন তোমার ছেড়ে দিলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এমবি আমরা একটু দেখি। অর্পিতা তো আছো, তাই তো? অর্পিতা, জি স্যার। ওকে। আবির আছো? আবির হাসান নেই। 027, ইয়েস স্যার। ওকে। 042, ইয়েস স্যার। ওকে, তাহলে আবির বোধহয় মিসিং আগে। আবির হাসান স্যার আবির ছিল স্যার, আবির ছিল? ছিল স্যার। স্যার আবিদা সুলতানা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বলো। হ্যালো, বলো। স্যার আমার অ্যাটেন্ডেন্স। আচ্ছা, আমরা এখন একটু এমআইএস এর দিকে, এমএসসি স্যার কি নাম এমএসসি বলো? আমি দিতে পারিনি, মিস করে ফেললাম স্যার। এমএসসি আসতেছি ওসমান, আমি এমএসসি দেইনি এখনো, এখন এমএসসিটা দেবো। হ্যাঁ, আচ্ছা, এমএসসি স্যার এনসিএসসি, প্রেজেন্ট। ওকে। জান্নাতুল আছো? ওকে। স্যার জি আছে। 005 মুজাহিদ আছে। 007 ইয়েস স্যার। 00 আচ্ছা। 008 ফারজানা। 010 প্রেজেন্ট স্যার। আবিদা সুলতানা। 012 রেজাউল আছো। 015 ইয়েস স্যার। 016 018 ইয়েস স্যার। 022 মাহিমা খাতুন নেই। 023 ইয়েস স্যার। কৌশিক। 025 রবিন নেই। 026 027 স্যার মেহেদি ভাই ছিল, ওই যে একটু থানায় প্রবলেম আছে তো। 028 সুমায়া, এটা দেখলাম তো সিস্টেমে। সুমায়া নাই? সুমায়া রেজা কথা আপু ছিল সম্ভবত, আমি ছিল। এস এম Yes, sir. আবরার। 031 প্রেজেন্ট স্যার। 032 প্রেজেন্ট স্যার। সুব্রত ছিল। স্যার প্রেজেন্ট। 034 ইয়েস হাসান, ওকে। 035 হালিম ছিল। ইয়েস স্যার। 036 036 সৈকত মজুমদার নেই। 038 প্রেজেন্ট স্যার। ওকে। 040 ইয়েস তানজিম আহমেদ। 042 ইয়েস স্যার। 044 স্যার উনি ট্রেনিং এ আছেন তো, আপনাকে স্যার রিকোয়েস্ট ও আচ্ছা। করেছিলেন। 045 ইয়েস স্যার। 046 ইয়েস স্যার। 047 ইয়েস স্যার।
048 ইয়েস স্যার। 20 আচ্ছা 051 পুষ্পিতা ছিল তো আচ্ছা 053 সিথি মজুমদার আছো 054 স্যার 054 হলো ওই যে অন দা ওয়ে সে যে চ্যাট বক্সে মেসেজ দিয়ে রাখছে আপনাকে 054 ওকে আর কেউ বাদ গেছো তাহলে অ্যাকসেপ্ট করে নিলাম রাইট তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি দ্য কোশ্চেন কোন কোশ্চেন আছে পুষ্পিতা ওসমান ওকে স্যার আসসালামু এনি আলাইকুম কোশ্চেন স্যার যে কোনো কোশ্চেন যদি থাকে বলতে পারো স্যার আমরা তো হচ্ছে আমি আর রবির স্যার কিছু বলবে স্যার আমি আর অনন্য অপরূপা স্যার লাস্ট বলো নেক্সট 25 তারিখ 25th অফ এপ্রিলে স্যার আমরা একটু ট্রানজিটে থাকবো তো স্যার যদি আমাদের প্রেজেন্টেশনটা অন্য একটা দিনে নেওয়া যেত তাহলে আমাদের জন্য সুবিধা হতো আর কি কবে সেটা করো আমাকে একটু জানাও তুমি স্যার। অফিসে আবার আমাকে সাথে একটু কথা বল ফোনে আবার তাহলে হবে আচ্ছা স্যার জি সেটা কবে কবে 25 তারিখে যে হচ্ছে আপনার এই প্রেজেন্টেশনটা নেওয়ার কথা আমাদের এমআইএস এ আচ্ছা তুমি আমার সাথে একটু কথা বলো যে 24 তারিখে তাহলে হবে জি ফোনে একটু কথা বলে রেখে আর তোমার নাম্বার আর আইডিটা টেক্সট করে দিও আমাকে এসএমএস করে দিও হোয়াটসঅ্যাপে না এসএমএস করে দিও তাহলে ওটা আমার কাছে রেকর্ড হিসাবে থাকবে তারপর আমরা ইনিশিয়েটিভ নিয়ে কাজ করতে হবে নাথিং টু ওয়ারি ওকে স্যার থ্যাংক ইউ আর স্যার কোনো কোশ্চেন আছে মোস্ট ওয়েলকাম তোমাদের কোশ্চেন না থাকে আমার মনে হয় আমরা আজকের মতো এখানে ক্লোজ করি দেখা হবে তোমাদের সাথে ওয়েডনেসডেতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম